হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে তোমাদের বেশ ভয় লাগবে, তবে এই ঘটনা যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অর্ক চ্যাটার্জি, নিশির ডাকের ঘটনা। এবং আমাদের গল্পকথা চ্যানেলে নিশির ডাকের ঘটনা দিয়েই কিন্তু আমাদের এপিসোড শুরু হয়েছিল। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি বেশ কয়েক বছর আগের, আর এই ঘটনার সাক্ষী আমার শালা আর্য। এই ঘটনাটা বলতে গেলে আজও আর্যর পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা আমি ওর মুখের ভাষাতেই লিখলাম। রাত নিঝুমার সাথে কনকনে ঠান্ডা, ঝিঝি পোকাদের সম্মিলিত সুরে ডাকার আওয়াজ, দূরে কুকুরগুলো করুণ সুরে কেঁদেই চলেছে, তাতে আবার দর্শন লোডশেডিং। এইভাবে কি ঘুম আসে নাকি? রাত ঠিক কটা বাজে ঠাউর করা মুশকিল। মোবাইলের আলোতে দেখলাম রাত 3টে। যদিও আমি পশু প্রেমী, কিন্তু এই অসময়ে তাদের করুণ সুরের ঠেলায় আমার রাতের ঘুমটাই গেল চটকে। জিওলজিক্যাল রিসার্চ ফেলো হওয়াটা চারটিখানি কথা নয়। এই শুনশান ঘন জঙ্গলের ভেতরে কোয়ার্টারটা যদিও খুব একটা খারাপ নয়, বেশ ভালো, আর বড়ই বলতে গেলে। একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে এই এলাকাতে। আজ ঘটনাচক্রে আমি একাই আছি আমার এই কোয়ার্টারে। কেয়ারটেকার ভোলার ছেলের শরীর বড্ড খারাপ বলে সে গ্রামে নিজের বাড়িতে গিয়েছে। কেমন আছে কে জানে ভোলার ছেলেটা। ভোলা বড্ড ভালো আর সহজ সরল মানুষ। প্রায় 25 বছরের ওপর এই গেস্ট হাউস আর কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের কাজ করে সে। বাড়ি যাওয়ার আগে পই পই করে আমায় সাবধান করে গিয়েছিল, এই বলেছে এটা পাহাড়ি জঙ্গল। মাঝরাতে কেউ দরজায় কড়া নেড়ে ডাক দিলে যেন সাড়া না দেই, আর দরজা যেন না খুলি, সে যেই হোক না কেন। আমার তো সবে 1 সপ্তাহ হলো নতুন পোস্টিং এখানে। কেন এমন বললো আমায় ও জানে। ওর এই কথায় পেছনে কি কোনো রহস্য আছে? মশার জন্য আমার ভাবনার রেলগাড়িতে কেউ যেন চেন টেনে ব্যাঘাত ঘটালো। মোবাইলটা ঘুরিয়ে দেখলাম ঠিক 3:30 বাজে, কিন্তু মোবাইলের টাওয়ার নেই। জল তেষ্টাও পেয়েছে। লেপের ভেতর থেকে বেরোতেই মন চাইছে না, তাও নিজের সাথে আপোষ করে বেরিয়ে রান্নাঘরে এসে জল খেয়ে নিলাম। ঘরে ঢোকার মুখে হঠাৎই আমার কেমন যেন গাটা ছমছম করে উঠল। এমনিতে আমি বেশ সাহসী, তবে এরকম মনে হচ্ছে কেন আমার কে জানে। আমার কেমন জানি মনে হলো যে আমার সাথে আরও একজন এই ফাঁকা বাড়িটাতে ঘুরে বেড়াচ্ছে। এইসব কি ভাবছি আমি? গিয়ে আবার লেপের তলায় ঢুকে আর একবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ওই গা ছমছমে ভাবটা কিছুতেই যাচ্ছে না। এমন সময়ে হঠাৎই বাইরের দরজায় কে যেন টোকা দিল। ঠিক শুনলাম আমি। সত্যি কি কেউ দরজায় নাড়া দিল? না না, এসব ভাবতেই আওয়াজটা এবার একটু জোরেই হলো। একই এই নিঝুম মাঝরাতে শুনশান এলাকায় কে এলো? কোনো জন্তু জানোয়ার নয় তো? কি করি এখন? এ কথা ভাবতেই এবার আর ঠক ঠক আওয়াজ হলো না। দুম দুম করে কেউ যেন দরজা পেটাতে লাগলো। দরজা যেন ভেঙেই ফেলবে। এবার বেশ ভালোই ভয় লাগছে আমার। কি করব কিছুই মাথায় আসছে না। আমি নিজেকে সামলে কম্পিত কণ্ঠে বললাম, কে কে আছে? দরজার ধাক্কার আওয়াজটা এবার বন্ধ হলো। কেউ যেন ক্ষীণ মিহির সুরে কিছু একটা বলল, কিন্তু কিছু বুঝতে পারল না। আবার আমি বললাম, কই কি হলো? সারা দিচ্ছ না যে? মজা হচ্ছে নাকি এত রাতে? এমনিতে আমি একা ফাঁকা কোয়ার্টারে একা একা আছি, তার উপর এত রাতে আমার সাথে ইয়ার্কি করছে। হঠাৎই বাইরের মৃদু কণ্ঠে বলল, আগে দাদাবাবু, আমি ভোলা।
দরজাটা একবার খোলেন দেখি। বিস্মিত হয়ে আমি বললাম, যাক, ভোলা এসেছে, বেকার ভয় পেলাম এতক্ষণ, যাই দরজাটা খুলে দিই গিয়ে। কতক্ষণ যে এই ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে আছে বেচারা। বিছানা থেকে নেমে দরজা খুলতে যাব এমন সময় আমার হঠাৎ মনে হলো, ভোলা কি করে এলো? ভোলা তো বিকেলেই ওর গ্রামের দিকে রওনা দিয়েছিল, এত তাড়াতাড়ি অত দূর থেকে এসে ফিরবে কি করে? এ তো অসম্ভব। আর ও ছেলের তো শরীর খারাপ, ভোলা এলে তো ডোরবেল বাজাবে। এরকম বিচ্ছিন্নভাবে সে তো কখনো দরজা ধাক্কায় না। আর যাওয়ার আগে সে বারবার আমাকে সাবধান করেছিল রাতে কেউ ডাকলে দরজা না খুলতে। সে যাই হোক, তাহলে বাইরে কে? এমন সময় আবার কেউ দরজায় দুম দুম করে ধাক্কাতে লাগলো আর একটু ফ্যাস ফ্যাসে গম্ভীর গলায় বলল, কি হলো? এত দেরি হচ্ছে কেন? দরজা খুলুন দাদাবাবু। এবার আমার বুঝতে একটু সময় লাগলো না যে এই ডাকটা ভোলার হতেই পারে না। তার গলাও এরকম নয়, আর সে এত অসঞ্চিত নয়। ছোটবেলায় দিদা বলতো, মাঝরাতে যদি কেউ দরজা ধাক্কায় বা নাম ধরে ডাকে তবে দরজা না খুলতে। 3 বার দরজা ধাক্কানো আর নাম ধরে ডাকা মানেই সে ডাক নিশির ডাক। এই ডাকে একবার সাড়া দেওয়া মানেই সেই ব্যক্তি নিশির কবলে পড়বে। তখন আর তার রক্ষা নেই, কারণ সেই ডাক সাক্ষাৎ মৃত্যুর ডাক। এ কথা মনে পড়তেই শিউরে উঠলাম আমি। আমার পুরো শরীরের উত্তেজনা চড়াস্রোত বয়ে গেল। আমি এই শীতের রাতেও বেশ ঘামতে লাগলাম। ভোলা না হলে তাহলে নিশি এসেছিল বাড়ির দরজায়। এতক্ষণ ধরে ভোলার গলায় স্বর নকল করে তাহলে নিশি ডাকছিল। ভাগ্যিস দরজা খুলিনি। আমার হাত পা কাঁপতে লাগলো। ইষ্ট নাম জপ করতে করতে সে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভোলার ডাকে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙলে রাতের ঘটনা আমি পুরোটাই ভোলাকে বললাম। ভোলা পুরোটা শুনে আমাকে বড় বড় চোখ করে বলল, বরাত জোরে বেঁচে গিয়েছেন দাদাবাবু। সেই ডাকে সাড়া দিলে আপনার মৃত্যু অবধারিত ছিল। ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে, নাহলে যে কি ঘটত। এরপরে আমি আর সেখানে বেশি দিন থাকিনি। কাজ শেষ হয়ে চলে যাই সেখান থেকে নিজের বাড়িতে। অ্যাডভেঞ্চারে নামও সেদিনের পর থেকে আর মনে আসেনি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আজকের কিন্তু প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো, প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদেরকে আমি সব সময় একটা রিকোয়েস্ট করি, তোমরা অনেকেই ঘটনা শুনছো, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও। লাইক করতে প্লিজ ভুলো না। তোমাদের কাছে সব সময় আমি এটা রিকোয়েস্ট করি, যারা ঘটনা শুনছো প্লিজ এখনই লাইক করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কেমন লাগছে। লাইক করা হয়ে গেছে, চলে যাচ্ছি এবার পরের ঘটনায়। আজকের পরের ঘটনাটাও বেশ অদ্ভুত একটা পণ নিয়ে ঘটনা, একটা খুব আশ্চর্যজনক ঘটনা। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। ঘটনাটি লিখেছে অর্ঘ্য চ্যাটার্জি। তিনি যেভাবে লিখেছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ছি। এই ঘটনাটা ঘটেছিল আমারই এক বোনের বান্ধবীর সাথে কয়েক বছর আগে। বান্ধবী অসীম সাহসী এক মেয়ে, আর ভয় ডর বলে তার কিছু ছিল না। কিন্তু এই ঘটনা তাকে বেশ ভালোভাবে নাড়িয়ে দিয়েছিল। তাহলে তার কথাতেই বলা হলো সেই ঘটনা। কয়েক বছর আগের কথা। আমি তখন এমএমসি ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছি। যথা সময়ে ফলাফল ঘোষণা করা হল। পরের দিন রেজাল্ট এনে তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা থাকলেও একজন বান্ধবীর জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ থাকায় সেখান থেকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল। তখন রাত প্রায় 9:30 মতো হবে। আমাদের বাড়ির থেকে বেশ কয়েকটা বাড়ি পরে একটা দোতলা বাড়ি বন্ধ অবস্থায় পড়েছিল। বাড়িটার সামনে একটা বিশাল বটগাছ ছিল। আমি অনেক সময় সেখানে বিকেলে বসতাম একটু রিল্যাক্স হওয়ার জন্য। আমি সেই রাস্তা দিয়ে ফিরছি, এমন সময় দেখি সেই বাড়ির সব আলোগুলো জ্বালানো, আর ভেতর থেকে কোনো মেয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। মনে হচ্ছে যেন তুমুল ঝগড়া লেগেছে পরিবারের সদস্যদের মধ্যে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর আমি যা দৃশ্য দেখলাম
তাতে আমার পিলে চমকে গেল। দেখি একটা মেয়ে বাড়ির ছাদের কান্নিস থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। তার চুলগুলো বেশ আলু থালু আর উস্কো খুস্কো। আমি অনেক করে চিৎকার করে তাকে বারণ করলাম, কিন্তু কে শোনে কার কথা। দেখতে দেখতে মেয়েটা ছাদ থেকে নিচে ঝাঁপ দিল। সেই জায়গাটা রক্তে ভেসে যেতে লাগল। সেই দৃশ্য দেখে আমি আপাদ মস্তক শিউরে উঠলাম। আমার আর সেখানে দাঁড়াবার মতো ক্ষমতা রইল না। এক ছুটে চলে এলাম আমার বাড়িতে। যাওয়ার সময় পেছনে তাকিয়ে দেখলাম যে সেখানে আর কিছু নেই, সব আগের মতো পরিষ্কার। এমনকি বাড়ির আলোগুলো জ্বলছে না, আর কোনো শব্দ আসছে না। মা বাবা আমাকে এরকম হন্তদস্ত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আমার। আমি সব ঘটনা খুলে বলতেই মা আমাকে বলল, আমি জানি তুই ঠিক কি দেখেছিলি। সেই বাড়িটা, সেখানে তুই এই ঘটনাটা দেখলি, সেটা মজুমদার বাড়ি নামে পরিচিত ছিল। মজুমদার বাড়ির ছেলে অম্বরীশের সাথে চৌধুরী বাড়ির মেয়ে প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের দিন সাতেক পর থেকেই পণের দাবিতে মেয়েটার ওপর চলত অকাত্য অত্যাচার আর অশ্রাব্য গালিগালাজ। পুরো মজুমদার পরিবার মিলে মেয়েটাকে প্রচণ্ড মানসিক আর শারীরিক নির্যাতন করত। প্রিয়াঙ্কা অনেক চেষ্টা করেছিল সংসার টিকিয়ে রাখার, কিন্তু কিছু লাভ হয়নি। বাপের বাড়িতে সে সব জানিয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শ্বশুরবাড়ির লোকজন মেয়েটাকে ঠিকমতো খেতে না দিত, অপত্যত্ব তাকে নিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। অন্যভাবে বলতে গেলে তাকে চাকরানির মতো রেখেছিল। একদিন এই অত্যাচার চরমে ওঠে। পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকদের গঞ্ছনা আর ক্রমাগত কটূক্তি সহ্য করতে না পেরে মেয়েটা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। রাত তখন 9:30 মতো হবে। এভাবেই পণের দাবিতে ঝরে গিয়েছিল একটা তরতাজা ফুলের মতো কমল প্রাণ। মাঝে মধ্যে এক বিশেষ রাতে, বিশেষ সময়েই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। পাড়ার বেশ কয়েকজন এই ঘটনা দেখেছে আগে। মেয়ের এই অকাল মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজনের নামে থানায় অভিযোগ দায়ের করে। খুন করে স্বামী পালিয়ে গেলেও শ্বশুর শাশুড়িকে জেলা করে পুলিশ স্বামীকে অন্য এক জায়গা থেকে ধরে লকআপে নিয়ে যায়, সাথে তার মা বাবাকেও। সেই থেকেই মজুমদার বাড়ির লোকজন সব আজীবন হাজতবাস করছে। আমি তো পুরো ঘটনা শুনে একদম হতভম্ব হয়ে যাই। আজকের এই আধুনিক যুগেও এরকম হতে পারে, সেটা আমার কল্পনার বাইরে ছিল। ঘটনাটা শুনে যেমন বিস্ময় জাগলো, তেমন রাগও হতে লাগলো সমাজের এইসব লোকদের ওপর, যাদের কাছে সম্পর্কের চেয়েও টাকাটা বেশি মূল্যবান। সত্যি আজকে দ্বিতীয় ঘটনাটা কিন্তু একদম অন্যরকম। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, এরকম অনেক পরিবার আছে যারা এখনও এরকমটা করে যাচ্ছে। তো তোমাদের দ্বিতীয় ঘটনাটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবং একটা রিকোয়েস্ট আমি সবসময় করি, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। এবং যেহেতু আমি সপ্তাহে এবার থেকে শুক্রবার আর রবিবার ভিডিও আনার চেষ্টা করছি, কারণ পরপর ভিডিও আনলে ভিউজ ইউটিউব ডাউন করে দিচ্ছে অথবা তোমাদের কাছে পৌঁছাচ্ছে না। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি, সপ্তাহে যে দুটো ভিডিও আসবে তোমরা সেটাকে ভালোবাসা দাও, সেটাকে তোমরা দেখো ভালো বেশি করে, এবং সকলের কাছে শেয়ার করতে ভুলো না তোমাদের ঘটনাগুলি কেমন লাগছে। এবং আজকে যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত। তৃতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই। আশা করব তোমরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে, এবং আমরা কোনো রকম কুসংস্কারকে কখনোই প্রমোট করি না। এবং তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ডিরেক্টলি আমাকে ঘটনা পাঠাতে পারো। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আজকের তৃতীয় ঘটনাটাও বেশ অদ্ভুত, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আজকের যে তৃতীয় ঘটনাটি আছে লিখেছে সম্রাট রয়। ঘটনাটি বেশি বড় নয়, তবে বেশ ভালো। আমি যখন পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল। চলে যাচ্ছি ঘটনায়। গল্পটা আমি ছোটবেলায় শুনেছিলাম আমার এক মাসির কাছে। মাসি ছোটবেলায় থাকতো কুচবিহার জেলার তুফানগঞ্জের কাছাকাছি একটা গ্রামে। গ্রামের নামটা আজ আর মনে নেই। মাসি তখন ক্লাস 5 কি 6 পড়ে। এক বর্ষণমুখর সন্ধ্যায় মাসি ও মামারা বাড়িতে অপেক্ষা করছিল তাদের গৃহশিক্ষকের জন্য। তখন গ্রামে বাড়িতে কোনো ইলেকট্রিসিটি আসেনি। হঠাৎই মাস্টার মশাই, তখন স্যার কথাটার প্রচলন সেভাবে হয়নি, ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকলেন। কাক ভেজা ধুতি ছেঁড়া, সারা গা কাদায় ভর্তি।
ওনাকে সেই অবস্থায় দেখে মাসি, মামা, দিদা অবাক। আমার মায়ের তখন বিয়ে হয়ে গিয়েছিল। দিদা তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, কি হয়েছে মাস্টার মশাই, পড়ে গিয়েছিলেন? দাঁড়ান, জল দিচ্ছি, হাত মুখ ধুয়ে নিন। কিভাবে পড়ে গেলেন? বৌমা, আজ জোর বাঁচা বেঁচে গেছি। নেহাত বাবা মায়ের আশীর্বাদ আর গুরুর কৃপা না থাকলে আজ বোধে হয় প্রাণে ফিরতাম না। সে কি হয়েছিল? এরপর মাস্টার মশাই যেটা বলেন সেটা এক কথায় সত্যি অবিশ্বাস্য। শালবনটা সবে পেরিয়েছি। আমাদের গ্রামে একটা শালবন বলে একটা জায়গা আছে, সেখানে শাল গাছ আছে। এক হাতে টর্চ, এক হাতে ছাতা, স্বভাবতই পা টিপে টিপে আসতে হচ্ছে। হঠাৎ মনে হলো যে রাস্তার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। তখন অন্যরকম কোনো চিন্তা মাথায় আসেনি। কৌতূহলবশত টর্চটা ফেলতেই বুকের রক্ত যেন সব জল হয়ে গেল। ধুতি পাঞ্জাবি পরা এক মূর্তি, কিন্তু মাথাটা নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো বুকের ওপর সারি সারি দাঁত, হাত দুটো কিছুটা ওপরে ওঠানো। আমি দেখেই ছাতা টর্চ মাটিতে ফেলে যেদিকে দু চোখ যায় সেদিকে দৌড় দিয়েছি। গায়ত্রী মন্ত্রটাও যেন তখন মাথায় আসছে না। একটু পরে খানিকটা ধাতস্থ হয়ে অন্য পথ দিয়ে কোনো রকম এসেছি। আমি কিছুটা আসার পর আমার আবার মনে হয় আমার পেছনে সেই ধুতি পরা সেই মাথাহীন ব্যক্তিটা আমার পেছন পেছন আসছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে দৌড় দেওয়া শুরু করি আবারও, এবং পড়ে যাই। সেদিন তো মাসিদের পড়া তো আর হলোই না। দিদা চা খেয়ে প্রতিবেশী দুজন ভদ্রলোককে ডেকে মাস্টারমশাইকে একটু এগিয়ে দিতে বললেন। তখনকার দিনে প্রতিবেশীরাও নিজের লোকের চেয়ে কোনো অংশে কম ছিল না। তারা দুজন মাস্টারমশাইকে রাত্রে এগিয়ে দিয়ে এসেছিল। এরপর মাস্টারমশাই পড়ানোর সময়টা বিকেল নাগাদ করে দিয়েছিল। সেই মাস্টারমশাইকে আমি দেখিনি, দেখার কথাও না। মাসি, মামা, মামা আজ সবাই আজ চিরঘুমের জগতে। গল্পটা আমার খুব একটা বিশ্বাস হয়নি, যেহেতু মাসি গল্পটা বলেছিল, তাই মিথ্যে বলবো না, কোনো সম্ভাবনা নেই। মামাও এই গল্পটা সত্যি বলে স্বীকার করেছিল। হয়তো মাসি মামার ছোটোবেলার কোনো কল্পনা, বা হয়তো আমি ছোটোবেলায় শুনেছিলাম বলে আমারও কল্পনা হতে পারে। কিন্তু বৃষ্টির সন্ধ্যাবেলায় মাঝে মাঝে গল্পটা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকের তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের আজকের এই তিনটে ঘটনার মধ্যে কোন ঘটনাটি বেশি ভয় লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং তোমরা কেমন ধরনের ঘটনা চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবং অনেকেই আমাকে বলো যে আমার উচ্চারণে একটু প্রবলেম বা সামথিং, অনেক কিছু আমাকে বলো। এবার একটা সত্যি কথা বলতে, বিগত কিছুদিন মানে প্রায় 2 মাস 3 মাস হয়ে গেল আমার গলায় একটা সমস্যা হয়। সেটা আগে ছিল না। তোমরা যারা আমার আগেই ঘটনা শুনেছ তারা দেখবে, তুমি তখন আমার এই সমস্যাটা ছিল না। আমার গলায় একটু প্রবলেম হয়, সেই দরুন কিছু কিছু উচ্চারণ আছে যেটা আমি করতে গিয়ে আমার হয় না। এটা আগে ছিল না, এখন হয়েছে। আমি ডাক্তারের সাথে কনসাল্ট করে কথা বলছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর কিছুটা প্রবলেম হয় এডিটিংয়ের জন্য। এডিটিংয়ে অনেক জায়গায় স, র, ভ এগুলো না কেটে যাচ্ছে, কারণ আমি ফোনে এই মুহূর্তে এডিটিং করছি। আমার ল্যাপটপটা একটু খারাপ হয়েছে, সে ধরুন ফোনে যখন আমি এডিটিং করছি কিছু কিছু শব্দ কেটে যাচ্ছে অটোমেটিকভাবেই। তো এটা খুব আশা করছি আমি খুব তাড়াতাড়ি ঠিক করে নেব। এবং আজকে তোমাদের জন্য একটা ঘটনা আমি চেয়েছিলাম যাতে তোমাদের শোনাতে পারি, ঠিক তেমনই একটা এক্সট্রা ঘটনা তোমাদের শোনাবো। ঘটনাটি লিখেছে চন্দ্রানী শর্মা, এবং ঘটনাটি বেশ অদ্ভুত। যেভাবে আছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ছি। এটা আমার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বান্ধবীর নাম সোনালি। আমরা দুজনে এক স্কুলে পড়তাম, প্রাইভেট টিউশন যেতাম একই স্যারের কাছে। বলে রাখি, ওদের বাড়ি গরু ছিল। বিকেলে সবার বাড়ি বাড়ি দুধ দিতে যেত। ওর মাসিও দুধ দিতে যেত, কিন্তু সেদিন ওর মাসির শরীরটা খারাপ হয়, ও নিজে দুধ দিতে বেরোয়। সেদিন রবিবার ছিল, তাই ও বিকেলে না গিয়ে দুপুরে দুধ দিতে চায়। ওরা কিন্তু বেশিরভাগ সময় সকালে দুধ দিতে যায়। মাসির শরীর খারাপের জন্য সোনালি দুপুরে দুধ দিতে চায়। বড় রাস্তার ধারে একটা গরু দাঁড়িয়েছিল, এবং তার পরে একটা সরু গলি আছে। ওই গলির ভেতরে 4টে বাড়ি দুধ দিয়ে ফেরার সময় গলির ধারে একটা পোড়ো বাড়ি ছিল। একটু বর্ণনা দিয়ে রাখি বাড়িটার। দীর্ঘদিন বাড়িতে কেউ না থাকলে বাড়ির যেমন অবস্থা হয়, ঠিক তেমনভাবে জানালা দরজা ভেঙে বটগাছ বাড়ির ভেতরে ভেদ করে ছন্ন ছাড়া অবস্থা আর কি। আর জানালার দরজা তো প্রায় সব ঝুলছে, আর বাড়িটা অর্ধেক ভগ্ন, প্রায় শ্যাওলা ধরে রইয়েছে। এবার আসি আসল কথায়।
আমার বান্ধবী সোনালি যখন ওই বাড়ির পাশ দিয়ে যেত তখন ওর পুরো স্পষ্ট দেখতে পায় ওই ভগ্ন বাড়িটার দোতলার জানালায় কেউ যেন দাঁড়িয়ে আছে এবং ওকে হাত দিয়ে বারবার করে ডাকছে। আমার বান্ধবী অনেকটা সাহসী ছিল, ও সাহস করে বাড়িটার সামনে যায় এবং স্পষ্ট দেখতে পায় বাড়ির ভেতর থেকে কেউ একজন ওকে হাত নাড়িয়ে ডাকছে। ও ভালোভাবেই জানে যে ওই বাড়ির যা অবস্থা সেটা কোনো মানুষের পক্ষে সেই দোতলায় ওঠা সম্ভব না কোনো মানুষের। তাহলে ওটা কে ছিল? সেই প্রশ্ন বাড়িতে সবাইকে করেছে, কিন্তু সকলেই বলেছে ওটা কোনো আত্মা হবে, তাছাড়া কোনো মানুষ হতেই পারে না। ওর এই ঘটনা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, খুব ভয়ঙ্কর। এবং অনেকেই বলে যে হয়তো ওটা কোনো অন্য মানুষও হতে পারে, যেহেতু বাড়িটা অনেকদিন ধরে পড়ে আছে, ওই বাড়িতে কোনো মানুষ গিয়ে হয়তো আছে। তো অনেক প্রশ্নই ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপারের পরে ঘটে তার প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে ওর প্রচণ্ড জ্বর আসা শুরু হয় এবং ও ঘুমের ঘরে ওই বাড়িটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে এবং ওর প্রচণ্ড শরীর খারাপ হতে শুরু করে। তারপরে সে ওখানে একজন মৌলভী সাহেব ছিল, তার কাছে ওকে নিয়ে যাওয়া হয় এবং বলে ওর নাকি নজর লেগেছিল, কোনো অশুভ শক্তির নজর লেগেছিল ওর ওপরে, এবং ওই দুধ যাকে যাকে দেওয়া হয়েছিল সবারই নাকি শরীর খারাপ এবং পেট খারাপ হয়েছিল। তারপরে সে তাকে একটা তাবিজ দেয়, সে মৌলভী সাহেব। সে তাবিজটা নেওয়ার পরে আস্তে আস্তে সুস্থ হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে ওদের 3টে গরু মারা যায়, পরপর 3 দিন 3টে গরু মারা যায়। তারপরে বাড়িটা বান দেওয়া হয়, বাড়িটাকে বন্ধ করা হয়, যেটাকে বলে আর কি এখনকার দিনে অনেকের বাড়ি করা আছে। তো তারপরে আস্তে আস্তে সব কিছু সুস্থ হতে থাকে। তো এটাই ছিল ঘটনা। আজকের কিন্তু 4টে ঘটনায় বেশ অদ্ভুত ছিল। তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবং তোমাদের একটা রিকোয়েস্ট আমি সবসময় করি, প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই তোমাদের রিকোয়েস্ট করছি, লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। অনেক ধন্যবাদ আজকের ঘটনাগুলি শোনার জন্য। এবং বলে রাখি, গল্প কথা কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। ঘটনাগুলি শুধুমাত্র তোমাদের জন্য এন্টারটেনমেন্ট হিসেবেই শোনানো হয়। এবং তোমরাও আমাকে গল্প কথায় ঘটনা লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অনেক ধন্যবাদ আজকের 4টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।